হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি প্রমা সরকার ওয়ান্স সেকেন্ড। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কীভাবে লাস্ট 15 দিনে তোমরা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটা নিতে পারো। অ্যান্ড আমি তোমাদের সাথে শেয়ার করবো লাস্ট 15 দিনে আমি আমার অ্যাডমিশন টাইমের প্রিপারেশনটা কীভাবে নিয়েছিলাম। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তোমরা অনেকেই চিন্তা করছো যে আমার এতদিন কিছু করা হয় নাই, অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছে, কিন্তু আমি এখন প্রিপারেশনটা শুরুই করতে পারিনি। হয়তো অনেকে অনেক সময় অনেক বইও কিনোনি, প্রয়োজনীয় জিনিসপত্র, নোটস অনেক কিছু কালেক্ট করোনি। এখন তোমাদের চিন্তা হলো আমাকে দিয়ে কি হবে। সো আমি তোমাদেরকে বলতে চাই তোমাকে দিয়ে অবশ্যই হবে, তুমি যদি এইচএসসিতে রেগুলারলি কিছু না কিছু পড়ে থাকো অ্যান্ড রেগুলারলি তুমি এইচএসসি সিলেবাসের সাথে কানেক্টেড থাকো, এই 15 দিনের প্রিপারেশন নিয়ে কিন্তু তোমার চান্স পাওয়া সম্ভব। অ্যান্ড তুমি যদি এই শেষ সময়টাতে এসে ভেঙে পড়ো, এই শেষ সময়টাতে এসে কনফিডেন্সটা হারিয়ে ফেলো, এতদিন তুমি যাই পড়ো না কেন, যত ভালো প্রিপারেশন নাও না কেন, তোমার কিন্তু আসলে কোনো মানে থাকলো না। আলটিমেটলি তুমি গিয়ে রেজাল্টটা পোর করলে অ্যান্ড চান্সটা মিস করলে। সো এরকমটা করা যাবে না। শুরুতে যেটা করতে হবে, নিজেকে মনস্থির করতে হবে যে না, আমি এই 15 দিন আমার বেস্টটা দিব, আমার যে যে জায়গাগুলোতে গ্যাপ রয়েছে সেগুলো আমি ওভারকাম করবো অ্যান্ড আমি আমার নিজের বেস্টটা দিয়ে নিজেকে প্রুভ করবো। সো শুরুতে তোমাদের মধ্যে এই ডিটারমিনেশনটাকে আমি ইমপ্লিমেন্ট করে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে থাকো কিভাবে টেনশনটা দূর করব, কিভাবে পড়ায় মন দিব। এটার জন্য আমি বলতে চাই যে তোমরা যখন পড়তে বসবে তখন কি কি পড়া হয়নি সেটা চিন্তা না করে একবার একটু চিন্তা করো যে কি কি অলরেডি পড়েছো, সেই জায়গাগুলোতে তুমি কি কি পারো অ্যান্ড কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসলে তুমি সেগুলো আনসার করতে পারবে। সো এই জিনিসগুলো যদি তুমি চিন্তা করো অ্যান্ড সেই জায়গাগুলো নোট করতে থাকো, তোমার মাথায় কিন্তু একটা কনফিডেন্স কাজ করবে, তোমার মনের মধ্যে অনেক বেশি শক্তি কাজ করবে এক্সাম দেওয়ার জন্য, যে না এক্সাম দিলে হয়তো আমি নিজেকে প্রুভ করতে পারবো। সো এই যে কনফিডেন্সটা, এটা খুব ইম্পর্টেন্ট। তো শুরুতেই এই কনফিডেন্সটা বিল্ড আপ করা চাই। এখন আসি কিভাবে তুমি পড়াটা শুরু করবে। তোমাকে বলবো তুমি হয়তো 15 থেকে 20 দিন সময় পাবে। তার মধ্যে দেখা যাবে যে 2-3 দিন বা 4-5 দিনের মধ্যে অনেক ঘন্টা হয়তো এমনিতেই নষ্ট হয়ে যাবে। এই 4-5 ঘন্টা বা 2-3 দিন এমনি চলে যাবে, তোমাকে দিয়ে কোনো প্রোডাক্টিভ কাজ হয়তো হবে না। তোমরা আমাকে অনেক সময় জিজ্ঞেস করো যে আপু তোমার টাইমেও কি এরকম হয়েছিল, তুমিও কি অনেক সময় ফাঁকিবাজি করেছো, তুমি কি অনেক সময় লো ফিল করেছো? আমি বলবো হ্যাঁ আমি করেছি, কারণ আমরা সবাই হিউম্যান বিং অ্যান্ড আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে আমরা ফাঁকিবাজ। তো আমরা একটা কঠিন কাজকে করতে চাই না, আমরা কঠিন কাজটাকে স্কিপ করতে চাই। তো এই জায়গাটাতেই হচ্ছে টুইস্ট। তুমি এই 15 দিন পড়ার সময় যদি নিজেকে একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে নিয়ে যাও যে না, আমি যাই ভুল করেছি কিনা, আমি যতই সময় নষ্ট করেছি কিনা, আমি এই 15 দিন মোটেও আমি সময় নষ্ট করব না, এই 15 দিন আমি মোটেও কনফিডেন্স হারাবো না, এই 15 দিন আমি যতটুকু পারি আমি ততটুকুই লড়াই করব। সো এই জিনিসটা নিজের মধ্যে আগে বিল্ড আপ করার চেষ্টা করো। অনেকের মনে এই প্রশ্নটা থাকে, আপু আমি কখন পড়াশোনা শুরু করলে সেটা বেস্ট স্টাডি টাইম হবে? বেস্ট স্টাডি টাইমের আসলে তেমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই, কারণ এক একজনের বায়োলজিক্যাল ক্লক কিন্তু এক এক রকম। কেউ কেউ সকালবেলা পড়তে পছন্দ করে, কেউ কেউ রাত্রেবেলা পড়তে পছন্দ করে। কিন্তু একটা জিনিস মনে রাখো, এই লাস্ট 15 দিনের অভ্যাসটা কিন্তু ডিটারমাইন করবে তুমি এক্সাম হলে কেমন পারফরমেন্স করবে। তোমরা একটা জিনিস চিন্তা করো, তোমাদের এক্সামটা হবে কিন্তু দিনের বেলা অ্যান্ড সেটা সকালবেলা, হয়তো সকাল 9টা থেকে 10টার মধ্যে হবে। কিন্তু তুমি যদি এরকম হয় যে তোমার অভ্যাসটা 3-4 মাস বা 5-6 মাস ধরে এমন হয়ে যাচ্ছে যে তুমি অনেক রাত জেগে পড়াশোনা করছো অ্যান্ড তুমি সারা দিন সারা সকাল ঘুমাচ্ছ, আবার সন্ধ্যা থেকে পড়াশোনা করছো, রাত জেগে পড়াশোনা করছো, তাহলে সেটা তোমার হ্যাবিটে পরিণত হয়ে গিয়েছে। এখন এই হ্যাবিটটা থেকে হঠাৎ করে বের হয়ে আসা অ্যান্ড পরীক্ষার হলে সেই দিন ভালো রেজাল্ট করাটা কিন্তু অনেক বেশি টাফ। তোমাকে যেটা করতে হবে, তোমাকে বলছি না আমি যে ভোর 4টায় উঠতে হবে, ভোর 5টায় উঠতে হবে, তুমি তোমার সময় মতো উঠো, কিন্তু চেষ্টা করবে এই 15 দিনের সময়টা যেন তোমার পরীক্ষার হলের সময়ের সাথে একটু মিলে যায়। যেমন তুমি যেটা করতে পারো, সকাল 7টায় বা 8টায় ঘুম থেকে উঠতে পারো অ্যান্ড তখন তুমি তোমার পড়াশোনাটা শুরু করতে পারো। তুমি যদি খুব বেশি সকালে না উঠতে পারো, তাহলে তোমাকে যেটা করতে হবে, তুমি 7টা বা 8টা এই টাইমটাতে উঠতে পারো অ্যান্ড তোমার স্টাডিটা শুরু করতে পারো। আর তুমি যদি রাত্রেবেলা পড়তে না পারো, তাহলে তুমি রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও অ্যান্ড রাত্রিবেলা ভালো করে ঘুম দিয়ে তুমি সকালবেলা ভোরবেলা উঠে পড়ো। অর্থাৎ তোমার বায়োলজিক্যাল ক্লক তোমাকে যেভাবে নিবে তুমি সেভাবেই কাজ করবে। তুমি তোমার বায়োলজিক্যাল ক্লকের অ্যাগেনস্টে গিয়ে কোনো কাজ করবে না, কারণ বায়োলজিক্যাল ক্লকের অ্যাগেনস্টে গিয়ে যদি তুমি এই 15 দিনে কোনো একটা কাজ করে বসো অ্যান্ড প্রিপারেশন নিতে থাকো, তুমি সিক হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে যাবে। আলটিমেটলি পরীক্ষার হলে তো ভালো করা দূরে থাক, তুমি হয়তো হল পর্যন্ত পৌঁছতেই পারবে না। সো এই রিস্কটা কিন্তু নেওয়া যাবে না। অনেকে এরকমটা করো যে 3-4 দিন টানা পড়তে থাকো, কোনো রেস্ট নাও না অ্যান্ড আলটিমেটলি তোমরা 5-6 দিনের জন্য সিক হয়ে যাও। একবার চিন্তা করো, যদি এই সিকনেসটা, এই অসুস্থতাটা তোমার ঠিক পরীক্ষার আগের 2-3 দিনের জন্য চলে আসে,
আসে তখন কি ভয়াবহ অবস্থা হবে। তাই যেটা করতে হবে, প্রপারলি খেতে হবে, প্রপারলি ঘুমাতে হবে অ্যান্ড নিয়মিত পড়তে হবে। আমি বলবো এই 15 দিন তোমাকে বলছি না প্রথম 5 দিন ফাটায় পড়বে অ্যান্ড তারপর হচ্ছে তুমি পড়বে না, আবার তুমি লাস্ট 5 দিন ফাটায় পড়বে, এরকম করলে চলবে না। তুমি যতটুকুই পড়বে এই 15 দিন একটা রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করো, কারণ যখন তুমি রেগুলারিটিটা মেনটেন করবে এই 15 দিনে তোমার পড়াশোনার আগ্রহটা আরও বাড়বে অ্যান্ড তোমার যেগুলো হচ্ছে কমপ্লিট হয় নাই, যে জিনিসগুলো তুমি এখনও পারো না, যে জিনিসগুলো প্র্যাকটিস করার সময় তুমি আটকে যাও, সেই জিনিসগুলো পারার তোমার নিজের মধ্যে একটা জেদ তৈরি হবে। তাই তোমাকে যেটা করতে হবে সব কিছু রেগুলারলি করতে হবে। এখানে এমন করা যাবে না যে একদিনে আমি এভারেস্ট জয় করে ফেলবো অ্যান্ড একদিনে আমি পুরা নেতায় পড়ে থাকবো। সো এই জিনিসটা একটু মাথায় খেয়াল রাখতে হবে। সো পড়ার টাইমটা কীভাবে ম্যানেজ করবে সেই ব্যাপারে কথা বলে দিলাম। এখন বলি যে কতটুকু সময় পড়তে হবে। কতটুকু সময় পড়তে হবে এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, কারণ অনেকে দেখা যায় ঘন্টার পর ঘন্টা পড়ে, 10-12 ঘন্টা পড়ে, কিন্তু আলটিমেটলি প্রোডাক্টিভিটি খুব কম। অ্যান্ড অনেকে দেখা যায় 3-4 ঘন্টা পড়ে, বা অনেকে দেখা যায় 5-6 ঘন্টা পড়ে, কিন্তু 3-4 ঘন্টা পড়ে তার প্রোডাক্টিভিটি অনেক বেশি। সো এই 15 দিন সময় যেহেতু আরও বেশি কনক্রিট, আরও বেশি সময়টা কম, এ কারণে তোমাকে বেশি প্রোডাক্টিভিটির দিকে নজর দিতে হবে যে তোমার আউটপুটটা আসছে কিনা, তুমি প্র্যাকটিস করে পারছো কিনা, তোমার ভুলগুলো তুমি শুধরোতে পারছো কিনা, রাদার দেন তুমি কত বেশি পড়ছো বা কত জিনিস আবার নতুন করে গেইন করছো। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে প্রোডাক্টিভিটিটা বের হচ্ছে কিনা, আমাদের আউটপুট আসছে কিনা যেমনটা আমরা চাচ্ছি। তোমরা অনেকে মনে করতে পারো যে আপু তুমি কিভাবে পড়াশোনা করেছিলে, তুমি কি লাস্ট 15-20 দিন একদম টানা অনেক বেশি ঘন্টা ধরে পড়েছো? সেই অ্যান্সারটা দিতে চাই যে আমি কখনোই এত বেশি ঘন্টা ধরে পড়ার মতো স্টুডেন্ট ছিলাম না। আমি খুব বেশি টাইম পড়তে পারতাম না। এই কারণে আমি যেটা করতাম, আমি খুব অল্প সময় পড়তাম, কিন্তু যতটুকু সময় পড়তাম সেইটুকু সময়ে আমি খুব বেশি কনসার্ন থাকতাম আর আমি খুব বেশি কনসেন্ট্রেশন দিতাম পড়াশোনার প্রতি। যেমন আমি যে সময়টাতে পড়তাম সেই সময়টাতে আমি ফোন ড্রয়ারে লক করে রেখে দিতাম টেবিলের, অথবা ফোনটাকে এমন কোথাও রেখে আসতাম যেন সেটা আমাকে ডিস্ট্র্যাক্ট না করে। অ্যান্ড পড়ার সময় আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব আমার হাতের কাছে থাকতো। আমার যদি নাস্তা করতে হতো, আমার যদি পানি খেতে হতো, সব কিছু আমি টেবিলের আশেপাশে রাখতাম। অ্যান্ড আরেকটা জিনিস আমি করতাম, আমি আমার টেবিলের সামনে যে জায়গাটাতে বসে আমি পড়ছি সেখানে খুব কম বই রাখার চেষ্টা করতাম। এতে করে হতো কি, আমার স্ট্রেসটা একটু কম লাগতো। আমার মনে হতো না যে এত পড়া বাকি, আয় হায় এটা কী করবো, এটা কী করবো, এই টপিকটা কখন পড়বো, ওইটা কখন পড়বো। অর্থাৎ আমি খুব ছোট্ট একটা জায়গায় ফিক্স থাকতে পারতাম অ্যান্ড সেই জায়গাটাতে আমি কনসেন্ট্রেট করে আমি পড়াটা শেষ করে ফেলতে পারতাম খুব তাড়াতাড়ি। সো এই কারণে আমি তোমাদেরকে বলতে চাই, যখন পড়ার টেবিলে পড়তে বসবে খুব বেশি বই আশেপাশে রাখার দরকার নেই। যে 1-2টা বই পড়বে সে 1-2টা বই তুমি রাখতে পারো, একটা খাতা রাখতে পারো অ্যান্ড জাস্ট পড়াটা স্টার্ট করে দিতে পারো। তোমরা যদি এখন আমাকে জিজ্ঞাসা করো আপু লাস্ট 15-20 দিনে তুমি কতক্ষণ পড়েছিলে, এক্স্যাক্টলি ঘন্টাটা আমাকে বলো। আমার ক্ষেত্রে যেটা হতো, আমি গড়ে 3-4 ঘন্টা পড়ার চেষ্টা করতাম অ্যান্ড মাঝে মাঝে এমন হতো যে আমি আমার অ্যাভারেজ লেভেলটাকে একদম হিট করে ফেলতাম, সেটাকে হিট করে আমি হচ্ছে 7-8 ঘন্টা পড়ে ফেলতাম। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আর পরের 2-3 দিন আমাকে খুঁজে পাওয়া যেত না টেবিলের আশেপাশে। হয়তো 1 ঘন্টা পড়তাম, হয়তো 30 মিনিট পড়তাম, 20 মিনিট পড়তাম, তো এমনটা হতো। সো এই জিনিসটা আমাকে কিন্তু অনেক বেশি ভুগিয়েছে। আমি অনেক সময় অনেক লো কনফিডেন্ট হয়ে গিয়েছিলাম, আমি অনেক বেশি হতাশ ফিল করেছি এই কারণটাতে যে কেন পড়া হচ্ছে না, কেন আমার প্রোডাক্টিভিটি আসছে না, কেন আমি এমন করছি। কিন্তু তোমাদেরকে আমি বলতে চাই ইটস কোয়াইট নর্মাল যে তুমি কিছু সময় নষ্ট করবে, কিছু সময় আপটামটি চলে যাবে, কিন্তু তোমাকে যেটা করতে হবে হতাশ হওয়া যাবে না। আর যে সময়টা তুমি মিস করে গিয়েছো, যে সময়টাতে তুমি একটু সময় নষ্ট করে ফেলেছো, সেই সময়টাকে আবার ব্যাকআপ দিয়ে সেই সময়টাকে ফিরিয়ে আনাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জিং কাজটা যদি তুমি করে দেখাতে পারো তাহলে এই 15-20 দিনে কিন্তু তুমি অনেক দূর এগিয়ে যাবে অ্যান্ড তোমার প্রিপারেশনটা ফার বেটার হবে। সো আমি বলবো যে তুমি যেটা করবে রেগুলারলি, তুমি যতক্ষণ পড়ো অ্যাভারেজ সেটাই মেনটেন করো। তোমার একদম সারা দিন রাত পড়ে অসুস্থ হওয়ার দরকার নেই, তোমার একদম কম পড়ে হাই হতাশ করার দরকার নেই। এখন আসি সাবজেক্ট ওয়াইজ কথাবার্তায়। সাবজেক্ট ওয়াইজ কথাবার্তা যদি বলতে চাই, আমি মেইনলি বি ইউনিট বা ডি ইউনিটের ব্যাপারে ভিডিও করে থাকি। সো বি ইউনিট বা ডি ইউনিটের যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের জন্য বলতে চাই, তোমরা সবচেয়ে বেশি ফোকাস করো এই টাইমে ইংলিশে। কারণ তোমরা হয়তো ভাবছো ইংলিশের গ্রামার পড়া শেষ, সব বই পড়া শেষ, সব রিভাইজ করে ফেলেছি বা প্রশ্ন ব্যাংক সলভ করে ফেলেছি, অনেক কিছু করে ফেলেছি। কিন্তু আসলে দেখা যাবে যে যখন একটা প্র্যাকটিক্যাল তোমাকে কোয়েশ্চেন দেওয়া হবে, সেই কোয়েশ্চেনটাকে তুমি আনসার করতে পারছো না, সেই কোয়েশ্চেনটা তুমি বুঝতে পারছো না। তোমাকে যেটা করতে হবে,
এখন অনেক বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে, অনেক বেশি নিজেকে যাচাই করতে হবে যে তুমি যে গ্রামারগুলো শিখেছো সেই গ্রামারগুলো আদতে অ্যাপ্লাই করতে পারছো কিনা। কারণ এই ইংলিশে যদি তুমি পাস না করতে পারো তাহলে তুমি আলটিমেটলি চান্স থেকে বঞ্চিত হবে। অ্যান্ড ইংলিশে যদি তুমি পাস করতে পারো অ্যান্ড সেই সাথে সাথে ভালো নাম্বার ক্যারি করতে পারো, তোমার সিরিয়ালটা যে কোথায় চলে যাবে সেটা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না। সো ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো এই লাস্ট 15-20 দিনে ইংলিশের উপর খুব জোর দাও। অ্যান্ড সেই সাথে সাথে সাধারণ জ্ঞানের যে সাম্প্রতিক বিষয় বলি সেগুলো সম্পর্কে একটু ধারণা নাও, কারণ এই লাস্ট 15-20 দিনের যে সাধারণ জ্ঞান সেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো এমসিকিউ আকারে আমাদের ভর্তি পরীক্ষায় এসে থাকে। তাছাড়া আমরা বাংলার কথা যদি বলি, বাংলাটা এমন করে পড়ো যে বাংলা ফার্স্ট পেপারটা যেন তোমার আর কোনো খুঁটিনাটি বাদ না থাকে, যেটা তুমি পড়ে এক্সাম হলে যাচ্ছ না। অ্যান্ড তোমার বাংলা সেকেন্ড পেপারের যে বেসিকটা, সেই বেসিক জায়গা থেকে তোমাকে আরও স্ট্রং হতে হবে। কারণ আমরা দেখা যায় যে অনেক হাবিজাবি জিনিসপত্র, হাবিজাবি টপিক নিয়ে, এই ইতিহাস সেই প্রাচীন ইতিহাস নিয়ে অনেক বেশি চিন্তা করি, অ্যান্ড আমাদের মূল যে টপিকগুলো সেই টপিকগুলোতে আমরা যাই না। তোমরা যেটা করতে পারো, 9-10 বাংলা বইয়ের যে টপিকগুলো একদম বেসিক টপিক, সেই টপিকগুলো একদম ধরে ধরে পড়তে পারো। এর মধ্যে তোমার বাংলা হোক, ইংরেজি হোক, জিকে হোক, যে কোনো টপিক যদি তোমার এখনও পড়া না হয়ে থাকে, যেটা অনেক বড়, কিংবা এমন কোনো টপিক যদি তুমি এখন পেয়ে থাকো যেটা কোনো মতে তুমি চেষ্টা করে বুঝতে পারছো না, আমি বলবো সেটার পিছনে সময় নষ্ট করা বাদ দিয়ে দাও। কারণ এটার পিছনে সময় নষ্ট করতে গিয়ে তুমি আসলে বাকি যেগুলো পারো, যেগুলোতে তোমার আরও ভালো করা সম্ভব, সেখানে টাইম দিতে পারবে না। আর সেখানে টাইম না দেওয়ার কারণে তোমার কিন্তু আলটিমেটলি প্রিপারেশনটা কমপ্লিট হবে না, তুমি খুব লো ফিল করবে, আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে ভালো করতে পারবে না। সো তোমাকে যেটা করতে হবে, যে টপিকগুলো পড়েছো, যে বইগুলো তোমার কাছে আছে, সেগুলোই বারবার রিভাইজ করা। এই মুহূর্তে তোমরা আর কোনো নতুন বই কিনো না, এই মুহূর্তে নতুন কোনো বই থেকে টপিক পড়া শুরু করে দিও না। তবে তোমরা মডেল টেস্ট সলভ করতে পারো, সেটা কিন্তু বই পড়া বা কোনো জ্ঞান আহরণ করার মধ্যে পড়ছে না, সেটা মেনলি তোমাকে যাচাই করার জন্য হেল্প করবে। সো তুমি মডেল টেস্ট সলভ করতে পারো, তুমি অনেক বেশি পরীক্ষা দিতে পারো, সেটা তোমার জন্য বেনিফিশিয়াল। কিন্তু আমি বলবো কোনো নতুন বই বা নতুন টপিক তুমি এই মুহূর্তে পড়ো না, এই লাস্ট 15-20 দিনে। তোমাকে যেটা করতে হবে, যা তুমি অলরেডি পড়েছো সেগুলি বারবার রিভাইজ করতে হবে। কারণ একটা জিনিস দেখো, তুমি যদি ভেবে থাকো যে তোমার সব পড়া শেষ, তোমার সব পড়া হয়ে গিয়েছে, তুমি এখন ভালো করতে পারবে এক্সাম হলে একবার মাত্র পড়ে বা 2বার মাত্র পড়ে, তাহলে ব্যাপারটা কিন্তু একদমই ভুল। তুমি হয়তো জিনিয়াস হতে পারো, তুমি যদি জিনিয়াস হও তাহলে হয়তো পারবে, বাট হিউম্যান নেচার বলে আমরা যে জিনিসটা বারবার চোখের সামনে দেখি সেই জিনিসটা আমাদের ব্রেন স্টোর করে রাখে, আর যে জিনিসটা আমরা কম দেখি সেই জিনিসটা আমাদের ব্রেন ভুলে যায়, স্টোর করতে ভুলে যায়। সো তোমাকে যেটা করতে হবে, যে জিনিসগুলো তুমি পড়েছো, যে জিনিসগুলো তুমি পারো, অ্যান্ড যেখানে একটু আরও ভালো করে শ্রম দিলে তুমি আরও ভালো করতে পারবে, সেই জিনিসগুলোকে বারবার আয়ত্ত করা, বারবার প্র্যাকটিস করা। তাতে করে অপরিচিত সব টপিক, অপরিচিত সব প্রশ্ন তোমার কাছে পরিচিত মনে হবে, অ্যান্ড এক্সাম হলে তুমি অনেক বেশি কনফিডেন্ট ফিল করবে, অ্যান্ড অনেক বেশি ভালো রেজাল্ট করতে পারবে। এবারে আসি প্রশ্ন ব্যাংক বা মডেল টেস্ট কীভাবে সলভ করবে। এই লাস্ট 15 দিনে পরীক্ষা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তুমি হয়তো বাসায় বসে পরীক্ষা দিতে পারো নিজে নিজে প্রশ্ন ব্যাংক বা মডেল টেস্ট সলভ করে, কিংবা তুমি কোনো কোচিং বা কোনো প্রাইভেটের আন্ডারে বা কিংবা তুমি কোনো সিনিয়রের আন্ডারে পরীক্ষা দিতে পারো। তো যেটাই করো না কেন, নিজেকে যাচাই করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ নিজেকে যাচাই না করলে তুমি কিন্তু বুঝতে পারবে না কোন ভুলগুলো তুমি এখন করছো। আমি বলবো, এখন যদি ভুল করো, এখন যদি তুমি নাম্বার কম পাও, তাহলে সেটাতে হতাশ হয়েও না, বরঞ্চ খুশি হওয়া উচিত তোমার। কারণ এই ভুলগুলো তুমি এক্সাম হলে করবে না, কারণ অলরেডি তুমি জেনে গেছো এই ভুলগুলো তুমি করো, অ্যান্ড এই ভুলগুলো যদি তুমি শুধরে নিতে পারো, তাহলে কিন্তু তুমি এক্সাম হলে সেই ভুলগুলো আর করবে না, অ্যান্ড সেইখান থেকে তুমি ভালো মার্কস ক্যারি করতে পারবে। অর্থাৎ এখন যদি ভুল হয় তাহলে তোমার খুশি হওয়া উচিত, অ্যান্ড এখনই ভুল করার সময়, অ্যান্ড এখনই ভুল শুধরানোর সময়। তাই তোমাকে খুব ভালো করে যখন পরীক্ষা দিচ্ছ বা মডেল টেস্ট বা প্রশ্ন ব্যাংক সলভ করছো, সেটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কি করতে হবে তোমাকে, সেটা চলো বলা যাক। অনেকের মডেল টেস্ট বা প্রশ্ন ব্যাংক সলভ করার স্ট্র্যাটেজিটা অনেকটা এমন হয় যে তারা একটা প্রশ্ন ব্যাংক নিল বা একটা যে কোনো বছরের প্রশ্ন নিল, অ্যান্ড সেটা থেকে পড়া শুরু করে দেয়, সেটা পড়তে থাকে। প্রশ্ন ব্যাংকের নিচে হয়তো অনেকগুলো আনসার দেওয়া থাকে, সেই আনসারগুলো দেখে হচ্ছে তার যে প্রশ্নটা সেখানে দাগিয়ে দাগিয়ে পড়তে থাকে, অ্যান্ড সেই জিনিসগুলোকে মেমোরাইজ করার চেষ্টা করে। বাট প্রশ্ন ব্যাংক বা মডেল টেস্টের যে পারপাস, সেটা তো এটা না। পারপাস হলো যে তোমাকে যাচাই করা, তুমি এটার আনসারটা করো। তোমার কাছে হয়তো টিচার নেই, তোমার কাছে হয়তো কোয়েশ্চেন নেই, সে কারণে বাজার থেকে তুমি বই এনেছো, তুমি কোয়েশ্চেন হিসেবে সেগুলো তুমি সলভ করবে। এখন এইগুলো যদি তুমি প্রশ্ন দেখে দেখে মুখস্থ করতে থাকো বা প্রশ্ন দেখে দেখে সেগুলো মেমোরাইজ করতে থাকো, সেটা কিন্তু তোমার জন্য বেনিফিশিয়াল না। তুমি কিন্তু শিখতে পারলে না, তুমি কিন্তু তোমার ভুলগুলো ধরতে পারলে না, তোমার ভুলগুলো থেকে শিখতেও পারলে না। সো তোমাকে যেটা করতে হবে, তুমি প্রথমেই চেষ্টা করবে
তুমি কোন কোন আনসারগুলো পারছো একদম ঘড়ি ধরে তোমার পরীক্ষার হলের টাইমটা যেমন হয় সেভাবে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিজেকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তোমাকে বসতে হবে। তুমি যেটা করবে, তুমি নিজেকে নিজে মার্ক দিবে, তুমি নেগেটিভ মার্কিং সেক্ষেত্রে ক্যালকুলেট করবে, অ্যান্ড তুমি কয়টা আনসার করতে পেরেছো ঠিকঠাক মতো সেই জিনিসগুলো একদম কাউন্ট করবে। কাউন্ট করার পর তোমাকে যেটা করতে হবে, লাস্টলি তোমার যে টপিকগুলো তুমি আনসার করোনি সেই টপিকগুলো কোথায় কোথা থেকে এসেছে সেই জিনিসগুলো একটু খাতায় নোট ডাউন করে রাখতে হবে। অর্থাৎ এই টপিকগুলো তুমি পারো না বা এই টপিকগুলো তুমি ভালো জানো না, সো যেগুলো তুমি একদমই পারো না সেগুলো এখন নতুন করে পড়ার কিছু নেই, কিন্তু যেগুলো তুমি জানো বাট আনসার করতে পারোনি সেই জিনিসগুলো এখন আরও ঝালাই পালাই করতে হবে যেন এক্সাম হলে গিয়ে এগুলো মিস না হয়। এখন তোমার নেগেটিভ মার্কিং ক্যালকুলেট করা অ্যান্ড তোমার নিজের মার্কিং ক্যালকুলেট করা শেষ। সো তোমাকে যেটা করতে হবে, নিজেকে একটা স্কোর দিতে হবে। এরপর তুমি যখন স্কোরটা ক্যালকুলেট করবে তোমাকে মিলাতে হবে এই স্কোরটা অ্যাভারেজে কেমন অ্যাক্ট করছে, অ্যাভারেজে সেটা কেমন রোল প্লে করছে, সেটা কি অ্যাভারেজের চেয়ে অনেক বেশি ভালো নাকি অনেক বেশি কম, অনেক খারাপ। যদি এরকম হয় যে 30টা এমসিকিউর মধ্যে তুমি 20টা এমসিকিউ আনসার করলে অ্যান্ড সেখান থেকে তোমার ভুল গেল 10টা, তুমি পারলে 10টা, এই জিনিসটা কিন্তু খুবই প্যাথেটিক। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, নেগেটিভ মার্কিং কিন্তু আমাদের এডমিশন টাইমের যে প্রিপারেশন বা এডমিশন টাইমের যে এক্সামগুলো সেখানে খুব বেশি ভাইটাল রোল প্লে করে। এই নেগেটিভ মার্কিংয়ের জন্য কিন্তু আমরা আসলে চান্সটা পাই না। দেখা যায় আমরা অনেক কিছু এক্সাইটেড হয়ে আমরা দাগিয়ে ফেলি, কিন্তু আমরা ভালো করে প্রশ্নটা বারবার পড়ি না অ্যান্ড আমরা সেখান থেকে ভুল করি এবং আমরা নেগেটিভ মার্কিংয়ের জন্য ছিটকে পড়ে যাই। তো তুমি যদি নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা মাথায় রেখে বাসায় বসে মডেল টেস্ট সলভ করো, বাসায় বসে প্রশ্ন ব্যাংক সলভ করো, তাহলে কিন্তু এই নেগেটিভ মার্কিংয়ের যে ফিলটা, এই নেগেটিভ মার্কিংয়ের যে গুরুত্বটা, এটা কিন্তু তুমি অনেক বেশি অ্যাপ্লাই করতে পারবো যখন তুমি রিয়েলিটিতে পরীক্ষা দিতে যাবে এক্সাম হলে। সো এইভাবে তুমি নেগেটিভ মার্কিংটা মাথায় রেখে কিন্তু তোমাকে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, মডেল টেস্ট সলভ করতে হবে, তাহলেই সেটা কিন্তু তোমার জন্য বেনিফিশিয়াল হবে। আদারওয়াইজ আমি বলবো যে তুমি কিন্তু সময় নষ্ট ছাড়া আর কিছু করছো না। অ্যান্ড আবারও একটা কথা বলে দিতে চাই যে রিভিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ অ্যাডমিশন টাইম প্রিপারেশান অ্যান্ড যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রে। কারণ রিভিশন হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি যদি না করে এক্সাম হলে যাও তাহলে তুমি তোমার জীবনের অনেক বড় একটা ভুল করবা। সো আমার মতে একটা কথা সবসময় মনে রাখবা, প্রুমা আপু একটা কথা বলেছে যে 3টা বই 3বার পড়ার চেয়ে একটা বই 3বার পড়া বেশি এফেক্টিভ, অ্যান্ড সেটা তোমাকে বেশি নাম্বার ক্যারি করতে সাহায্য করবে। সো এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড আজকের এই ভিডিওতে হোপফুলি তোমাদেরকে অনেক মেসেজ দিতে পেরেছি, অনেক বেশি হেল্প করতে পেরেছি। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও। অ্যান্ড তোমরা অনেকদিন ধরে আমাকে প্রশ্ন করছো যে পরীক্ষার হলের এনভায়রনমেন্টটা কেমন হবে, পরীক্ষার হলে কী কী জিনিস মাথায় রাখা উচিত, কীভাবে আনসার করা উচিত, সেই জিনিসগুলো নিয়ে একটা ভিডিও আনতে। সো ভিডিওটা আশা করি খুব তাড়াতাড়ি আসবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।